একটি ভুল রায়, এক টুকরো জমি আর এক কৃষকের নিঃশব্দ মৃত্যু। সেই কালো অধ্যায় যেন আজও শেষ হয়নি। বহুকাল পর তার প্রতিধ্বনি ফিরে এসেছে সর্বহারা এক অসহায় নারীর করুণ আর্তনাদে। আর সে আর্তনাদ জড়িয়ে ফেলে দুইজন আইনজীবীর জীবনকে, যাদের নাম এক হলেও নীতি আর পথ ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের হাত ধরেই শুরু হয় এক অসম লড়াই, যেখানে একদিকে রয়েছে অর্থের দাপট, প্রভাবশালী আর দুর্নীতির অন্ধকার জগৎ, অন্যদিকে আছে এক নিঃস্ব নারীর অশ্রু, এক মৃত কৃষকের অসমাপ্ত গল্প আর সত্যের অদম্য শক্তি। প্রশ্ন একটাই, এই দ্বন্দ্বে কে জিতবে? টাকা, ক্ষমতা আর মিথ্যার জাল, নাকি অশ্রু, রক্ত আর সত্যের অদম্য শক্তি? বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা জলি এলএলবি 3 এর কথা। এটি এমন একটি সিনেমা যার হাস্যরস আপনাকে হাসাবে, আবার গরিবদের করুণ দশা আপনার চোখও ভিজিয়ে দেবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল গল্পে প্রবেশ করা যাক। লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। সিনেমার শুরু হয় 2011 সালে। রাজস্থানের এক গ্রামের বৃদ্ধ কৃষক রাজারাম তার পুত্রবধূকে নিয়ে হাজির হয়েছে আদালতে। রাজারামের ওপর মামলা চলছে। রঘুনাথ নামের এক ব্যক্তি রাজারামের বিরুদ্ধে এই মামলা করেছে। রঘুনাথের দাবি, রাজারাম তার কাছ থেকে জমির ওপর লোন নিয়েছে, কিন্তু লোনের টাকা বা সুদ কিছুই সে পরিশোধ করতে পারেনি। তবে রঘুনাথ অসহায় রাজারামকে মিথ্যে কেসে ফাঁসিয়েছে। সত্যি হচ্ছে, ইম্পেরিয়াল গ্রুপ নামের একটা কোম্পানি গ্রামে নিজেদের একটা প্রজেক্ট করার জন্য গ্রামের লোকেদের কাছ থেকে সমস্ত জমি জোরপূর্বক কিনে নিচ্ছে। কাউকে ভয় দেখিয়ে তো কাউকে টাকার লোভ দেখিয়ে জমিগুলো হাতিয়ে নিচ্ছে এই কোম্পানি। শুধুমাত্র রাজারাম তার পূর্বপুরুষদের সম্পত্তি অন্য মানুষের হাতে তুলে দিতে রাজি হয়নি। এই কারণেই তার নামে মিথ্যে মামলা সাজানো হয়েছে। রঘুনাথ বেশ কিছু নকল পেপারও রেডি করে আদালতে প্রেজেন্ট করে। রাজারামের পুত্রবধূ আদালতে দাঁড়িয়ে বলে, রঘুনাথ মিথ্যে বলছে, এই সমস্ত কাগজ নকল। রাজারামের পুত্রবধূর কথা শুনে তহসিলদার ক্ষিপ্ত হয়ে বলে, এখন কি মহিলা মানুষের কথায় আমাকে বিচার করতে হবে? এই আদালত মহিলাদের কথা মতো চলে না। বিচারক তাকে অপমান করে আদালত থেকে বের করে দেয়। এরপর সে রঘুনাথের ওই নকল কাগজের ওপর ভিত্তি করেই রায় দিয়ে দেয়। রাজারামের সমস্ত জমির মালিকানা রঘুনাথকে দিয়ে দেওয়া হয়। রাজারাম বিচারকের কাছে হাত জোড় করে বলে, এই জমিটুকু ছাড়া আমার আর কিছুই নেই। আমার সাথে এমন অবিচার করবেন না। আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে, অন্তত তার প্রতি সম্মান রেখে আমার জমিটুকু ফেরত দিন। তহসিলদার বলে, আমার বিচার পছন্দ না হলে তুমি ম্যাজিস্ট্রেটের কাছে যাও, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে খুশি যাও, রায় একই থাকবে। রাজারাম এবং তার পুত্রবধূ হতাশ হয়ে বাড়িতে ফিরে যায়। সবকিছু হারিয়ে রাজারাম এতটাই ভেঙে পড়েছিল যে ওই রাতেই নদীতে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে। এরপর কয়েক বছর পরে দৃশ্য দেখানো হয়। দিল্লির আদালতে একটা কেস চলছে। শশী নামের একটা ছেলে মেয়ে সেজে এক বৃদ্ধকে বিয়ে করেছে। শশীর মূল উদ্দেশ্য ছিল মৃত্যু পথযাত্রী বৃদ্ধের সম্পদ হাতিয়ে নেয়া, কিন্তু বৃদ্ধ যখন শশীর আসল পরিচয় জানতে পারে, সে শশীর নামে মামলা করে দেয়। তবে শশীর ব্যাপারে সবকিছু জেনেই শশীর কেস হাতে নেয় অ্যাডভোকেট জগদীশ্বর জলি। জলি মিশ্রাকে আপনারা অনেকেই চিনে থাকবেন, যে জলি নাম্বার 2-তে অভিনয় করেছে, যাকে আমরা জলি এলএলবি 2-তে দেখেছিলাম আমাদের অক্ষয় কুমার। তবে শশী এখন একজন ফ্রড জেনেও জলি মিশ্রা এই কেসটা নিয়েছে কারণ তার টাকার খুব দরকার। কিসের কেস তা দেখার তার সময় নেই। যাই হোক, জলি কোর্টে প্রবেশ করে কোর্টের জানালা দিয়ে, কারণ দরজা দিয়ে আসতে গেলে কোর্টের সামনে থাকা ক্যান্টিন মালিকের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। ওইদিকে আবার ক্যান্টিনে তার 2 মাসের বিল বাকি, তাই টাকা দেওয়ার ভয়ে মিশ্রা দরজার বদলে জানলা বেছে নিয়েছে। কোর্টে মিশ্রা খুব চালাকি করে শশীর বেল করিয়ে ফেলে। বেল পাওয়া মাত্রই শশী ওয়াশরুমে গিয়ে নিজের পোশাক চেঞ্জ করে নিজের আসল রূপে ফিরে আসে। আদালত প্রাঙ্গণ থেকে বের হতেই শশীর সঙ্গে দেখা হয়ে যায় আরেক অ্যাডভোকেট জগদীশ্বর জলি ত্যাগীর, অর্থাৎ জলি নাম্বার 1, আমাদের আরশাদ ওয়ারসি। এইখানে আমরা জানতে পারি যে এই কেসটা হ্যান্ডেল করার কথা ছিল জলি ত্যাগীর, কিন্তু মিশ্রা চালাকি করে সোজা ভাষায় ত্যাগীর ক্লায়েন্ট মিশ্রা চুরি করেছে। আর এইটাই প্রথমবার নয়, মিশ্রা এর আগেও অনেকবার ত্যাগীর ক্লায়েন্ট হাতিয়ে নিয়েছে। ত্যাগী যখন জানতে পারে মিশ্রা আবারও একই কাজ করেছে এবং শশীর কাছ থেকে পেমেন্টও নিয়েছে, সে রেগে যায় এবং রাগের মাথায় গিয়ে মিশ্রার চেম্বারে ঝামেলা শুরু করে। সে লাঠি নিয়ে যায় মিশ্রাকে মারার জন্য। ত্যাগীকে থামানোর জন্য মিশ্রা দরজা বন্ধ করে পুজো করতে শুরু করে, কারণ পুজো করা অবস্থায় তো আর কাউকে মারধর করা যায় না। তখন ত্যাগী সিনিয়র অ্যাডভোকেটদেরকে ডেকে নিয়ে আসে। সিনিয়র অ্যাডভোকেটরা মিশ্রাকে দরজা খুলতে বাধ্য করে, কিন্তু মিশ্রা পুজো চালিয়েই যায়। তখন সিনিয়র হুমকি দেয় যে এই মুহূর্তে বাইরে না আসলে মিশ্রাকে সারা জীবনের জন্য কোর্ট থেকে সাসপেন্ড করা হবে। তখন নিরুপায় হয়ে মিশ্রা বাইরে এসে বলে, কেন আমাকে সাসপেন্ড করা হবে? আমার নামও জলি, তাই ক্লায়েন্ট ভুল করে আমার কাছে চলে এসেছে। এটা কি আমার দোষ, নাকি আমার নাম জলি এইটা আমার দোষ? কারো যদি সমস্যা হয় সে তার নিজের নাম চেঞ্জ করুক। জলি ত্যাগী চিৎকার করে বলে, আমি কেন আমার নাম চেঞ্জ করব? আমি এই কোর্টের অরিজিনাল জলি, জলি নাম্বার 1। তখন মিশ্রা বলে, আমিও এই কোর্টের জলি নাম্বার 2। ত্যাগী বলে, তুই 2 নাম্বার, তুই ক্লায়েন্ট চোর।
এই কথা বলাতে মিশ্রা ত্যাগীর কলার চেপে ধরে, শুরু হয়ে যায় দুজনের মধ্যে মারামারি। সিনিয়ররা দুজনকে থামায় এবং এই ঝামেলার সমাধান করে দেয়। যেহেতু ত্যাগীর কেস ছিল, তাই সিনিয়র অ্যাডভোকেট মিশ্রাকে বলে পেমেন্টের অর্ধেক টাকা ত্যাগীকে দিয়ে দিতে। বাধ্য হয়ে মিশ্রা অর্ধেক ত্যাগীকে দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই রাজস্থানের কিছু কৃষক দিল্লিতে এসে আন্দোলন করছে। কয়েক বছর আগে কোনো এক প্রভাবশালী লোক তাদের প্রজেক্টের জন্য এইসব কৃষকদের সব জমি হাতিয়ে নিয়েছে। বিনিময়ে কৃষকদেরকে ন্যায্য মূল্য দেওয়ার কথা থাকলেও তারা আজ পর্যন্ত কোনো টাকা পয়সা পায়নি। তাই কৃষকরা ন্যায় বিচারের আশায় দিল্লি পর্যন্ত চলে এসেছে। দিল্লির একটা এনজিও তাদেরকে হেল্প করছে যাতে তারা ন্যায় বিচারটা পায়। এই এনজিওতেই ত্যাগীর স্ত্রী সন্ধ্যা কাজ করে। সন্ধ্যা বলবো আমরা তাকে। রাতের বেলা ত্যাগী তার স্ত্রী আর সন্তানকে পিক করতে যায় এনজিওর অফিসে। তখন এনজিওর অফিসের সিনিয়র কর্মী লক্ষ্মী ত্যাগীকে বলে, এই কৃষকরা ন্যায় বিচারের আশায় 1000 কিলোমিটার পথ হেঁটে এসেছে। তুমি যদি ওদের জন্য কোর্টে একটা পিটিশন ফাইল করো তাহলে ওদের অনেক উপকার হতো। কিন্তু কৃষকরা 1000 কিলোমিটার পথ হেঁটে এসেছে শুনেই ত্যাগী এই কেসটা নিতে চায় না। কারণ যার কাছে গাড়ি ভাড়াই নেই তারা কিভাবে উকিলের ফিস দিবে, এটা তো নিশ্চিতই তারা দিতে পারবে না। এদিকে মিস্টার মতো ত্যাগীর কাছেও টাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাট দ্যাট মুমেন্ট। তাই সে লক্ষ্মীকে বলে, এখন তো আমার হাতে অনেক কাজ, আমার তো সময় হবে না। লক্ষ্মী বলে, এই অসহায় লোকগুলোর জন্য একটু সময় বের করো। 40 জন অসহায় মানুষের উপকার হবে। 40 জন অসহায় কৃষক যাদের হাতে কোনো টাকা পয়সা নেই। এই কথা শুনে ত্যাগীর মাথায় একটা দুষ্ট বুদ্ধি চেপে বসে। সে সিদ্ধান্ত নেয় মিশ্রাকে এবার একটা উচিত শিক্ষা দেবে। তাই সে লক্ষ্মীকে বলে, ঠিক আছে, আপনার কথা তো আর ফেলতে পারি না, কালকে সকাল 10টায় ওদেরকে আমার চেম্বারে পাঠিয়ে দেবেন। পরদিন সকালে ত্যাগী ইচ্ছে করেই চেম্বারে দেরিতে যায়। কিন্তু ত্যাগীর প্ল্যান সম্পর্কে অজ্ঞাত মিশ্রা সকাল সকাল কোর্টে হাজির। কোর্টের সামনেই ত্যাগীর এতগুলো ক্লায়েন্ট দেখে মিশ্রা লোভ সামলাতে পারে না। সে 40 জন কৃষককে নিজের চেম্বারে নিয়ে যায়। কৃষকরা মিশ্রাকে নিজেদের সমস্যার কথা জানায় এবং একটা জয়েন্ট পিটিশন ফাইল করতে চায়। লোভী মিশ্রা অধিক ফিসের লোভে বলে, আরে জয়েন্ট কেন, আপনাদের সবাই আলাদা আলাদা একটা একটা করে পিটিশন করবেন, 40টা পিটিশন হবে। এরপর মিশ্রা অ্যাসিস্ট্যান্টকে যত দ্রুত সম্ভব স্ট্যাম্প পেপার এবং টাইপরাইটার নিয়ে আসতে বলে। সবার সামনে আলাদা আলাদা করে পিটিশন পেপার রেডি করা হয়। এরপর মিশ্রা কৃষকদেরকে বলে, কাল সকাল সকাল আমি সমস্ত পিটিশন কোর্টে ফাইল করে দেব। 3-4 মাসের মধ্যেই কোর্টে শুনানি হয়ে যাবে। আপনাদের হক আমি আদায় করেই ছাড়ব। এইবার কৃষকদের নিশ্চিন্ত মনে বাড়ি ফেরার পালা। ঠিক সেই মুহূর্তে মিশ্রা বলে, বাড়ি যাওয়ার আগে কিছু ফিস দিয়ে যান। মিশ্রা জন প্রতি 500 টাকা করে চায়। কৃষকরা অবাক হয়ে বলে, 500 টাকা থাকলে কি আর আমরা এত মাইল হেঁটে আসতাম? মিশ্রা অবাক হয়ে বলে, কি বলছেন এসব? আপনাদের কাছে কোনো টাকা পয়সা নেই? স্ট্যাম্প পেপার আর রাইটারের খরচ তো আছেই, তার উপরে আপনারা এতক্ষণ ধরে যে চা নাস্তা খেয়েছেন, ফিস না দিলে আমি সেগুলোর বিল দিব কিভাবে? কৃষকরা তখন যে যার সামর্থ্য মতো মিশ্রাকে জিনিসপত্র দিতে শুরু করে। কেউ 2-4 টাকা খুচরো পয়সা, কেউ বা গ্রাম থেকে নিয়ে আসা 2-1টা ফল, কেউ সবজি, আবার কেউ আধা খাওয়া আখ, কেউ কেউ তো নিজের ব্যবহার করা সাবানের টুকরো পর্যন্ত দিয়ে যায়। এইসব দেখে মিশ্রা আর তার অ্যাসিস্ট্যান্ট পুরোই হতবাক। মিশ্রার তো রীতিমতো পাগল হয়ে যাওয়ার অবস্থা। অন্যদিকে মিশ্রার বেহাল দশার কথা চিন্তা করে আনন্দে নাচানাচি শুরু করে ত্যাগী। এইবার ক্লায়েন্ট চুরির শখ একেবারে মিটিয়ে দিয়েছে সে। ত্যাগী মিশ্রার চেম্বারে গিয়ে সচক্ষে তার অবস্থা দেখে কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে আসে। সেখান থেকে বের হতেই ত্যাগীর অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে ত্যাগীর স্ত্রী সন্ধ্যা তার কাছে একজন ক্লায়েন্টকে পাঠিয়েছে। ক্লায়েন্টের দিকে তাকিয়েই ত্যাগীর কেস লড়ার ইচ্ছে একেবারে মিটে যায়। প্রথম দর্শনে সে বুঝে যায় বিনা পেমেন্টের ক্লায়েন্ট। তবে ক্লায়েন্ট তার সমস্ত সম্বল নিয়েই সেখানে হাজির হয়েছিল। কাঁধে একটা ব্যাগ, হাতে দড়ি বাঁধা 2টো ছাগল, এই হচ্ছে তার সম্পত্তি। ত্যাগী ক্লায়েন্টের কাছে গিয়ে কথা বলতে শুরু করে। তখন মহিলা তার পরিচয় দেয়। মহিলার নাম জানকী। রাজারাম নামের যে বৃদ্ধ কৃষক আত্মহত্যা করেছিল, জানকী তার স্ত্রী। জানকীর কাছে সবকিছু ভালোভাবে না শুনেই ত্যাগী বলে, আপনি আসলে ভুল জায়গায় চলে এসেছেন। আপনি যেই জলির কাছে এসেছেন সেই জলি আমি নই, আমি অন্য জলি। এই বলে ত্যাগী জানকীকে মিশ্রার চেম্বারে পাঠিয়ে দেয়। জানকী মিশ্রার কাছে গেলে সেও বুঝে যায় যে এটা বিনা পেমেন্টেরই ক্লায়েন্ট, আর ত্যাগী চালাকি করে তার কাছে পাঠিয়েছে। মিশ্রা জানকীকে নিজের পরিচয় দেয় এবং বলে, আপনাকে যে পাঠিয়েছে সে হচ্ছে জলি ত্যাগীর স্ত্রী। জলি ত্যাগীর স্ত্রী এনজিওতে কাজ করে, আমার স্ত্রী না, আমি অন্য জলি। মিশ্রা জানকীর কাছে হাত জোড় করে বলে, দেখুন আমি গরিব উকিল, বিনা পয়সায় কেস লড়তে আমি পারবো না। তখন জানকী কথা না বলে চুপচাপ বের হয়ে যায়। রাতের বেলা ত্যাগী যখন বাড়ি ফিরে যায় তখন ত্যাগীর স্ত্রী সন্ধ্যা জানায় জানকীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এনজিওর অফিসেও সে যায়নি। ত্যাগী বলে হয়তো গ্রামে ফিরে গেছে। তখন বাইরে মুষলধারে বৃষ্টি নামে। ত্যাগী কাপড় তুলতে গিয়ে দেখে জানকী তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর একটু দূরেই মিশ্রা আনন্দে নাচানাচি করছে, কারণ সেই জানকীকে ত্যাগীর বাড়ি চিনিয়ে দিয়েছে। সন্ধ্যা জানকীকে বাড়ির ভেতরে নিয়ে আসে এবং ত্যাগীর ওপর রেগে গিয়ে বলে, তোমার লজ্জা করে না অসহায় লোকগুলোকে এভাবে ঠকাতে?
গতকাল 40 জন কৃষককে ডেকে চালাকি করে মিশ্রার কাছে পাঠিয়ে দিয়েছ, আর আজ এই অসহায় মহিলাকে হয়রানি করালে। তুমি যদি জানকীর জীবনের গল্প একবার শুনতে তাহলে কখনোই এমন করতে না। ত্যাগী বলে, এই কারণেই আমি শুনিনি। আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমার টাকা ইনকাম করা প্রয়োজন। এইভাবে ফ্রিতে কাজ করলে আমি আমার মেয়ের পড়াশোনার খরচটাও চালাতে পারবো না। কিন্তু সন্ধ্যা বলে, কারো উপকার করতে গিয়ে যদি একটু ইনকাম কম হয় তাতেও আমরা মরে যাব না, কিন্তু এই মহিলার হেল্প করতে না পারলে সে হয়তো মারাই যাবে। সন্ধ্যা জানকীর জীবনের গল্প ত্যাগীকে জানায়। সব শুনে ত্যাগী কেসটা নিতে রাজি হয়। পরদিন সকালে ত্যাগী এই কেসের ব্যাপারে কথা বলার জন্য জজ সুন্দরলাল ত্রিপাঠীর সঙ্গে দেখা করতে যায়। সুন্দরলালের কথাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। এখন সে আগের থেকেও বেশি হেলথ কনসিয়াস হয়েছে। পাশাপাশি যুগের সঙ্গে তাল মিলিয়ে ডেটিং অ্যাপেও নিজের আইডি খুলেছে, টিন্ডার মিন্ডার হ্যানত্যান। ত্যাগী ইচ্ছে মতো সুন্দরলালের প্রশংসা করে, যেন সুন্দরলাল তার কথাগুলো মেনে যায়। এরপর আরও একটু ভালো শাস্তি গিয়ে বলে, আপনি একটু সাবধান থাকবেন। কিছু হাওয়াসি বুদ্ধে ডেটিং অ্যাপে মেয়েদের সাথে কথা বলতে গিয়ে কেস খেয়েছে। এই হাওয়াসি বুদ্ধে কথাটা সুন্দরলালের ভীষণভাবে প্রেস্টিজে লাগে, তাই সে ত্যাগীর কথা না শুনেই সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। এরপর কোর্টে জানকীর কেসের শুনানি শুরু হয়। সুন্দরলাল জানতে চায় জানকীর কেসের প্রতিপক্ষ উকিল কে। তার কথা শেষ না হতেই মিশ্রা এসে হাজির হয়। জানকীর প্রতিপক্ষ অর্থাৎ ইম্পেরিয়াল গ্রুপের হয়ে কেস লড়ছে সে। মিশ্রাকে দেখেই সুন্দর ঘাবড়ে যায়, কারণ মিশ্রার সাথে তার অতীতের স্মৃতি খুব একটা আনন্দের ছিল না। অতীতে মিশ্রা কোর্টে কম হাঙ্গামা করেনি, তাই তাকে দেখা মাত্রই সুন্দরের বিপি বেড়ে যায়। সুন্দর সৃষ্টিকর্তাকে ডেকে বলে, এই এক কেসে দুইটা জলই আমার জিন্দেগি বরবাদ করে দিবে। এই কথা বলেই সেদিনের মতো সে কোর্ট অ্যাডজয়েন্ট করে দেয়। বাট এর পরের দৃশ্যে আমরা ইম্পেরিয়াল গ্রুপের চেয়ারম্যান হারিভাই খেতানকে দেখতে পাই। এটা সেই কোম্পানি যারা নিজেদের প্রজেক্ট তৈরি করার জন্য রাজস্থান গ্রামের লোকেদের জমি জোরপূর্বক দখল করেছে, যার জন্যই রাজারাম আত্মহত্যা করেছে। এই কোম্পানির বিরুদ্ধেই মামলা করেছে রাজারামের স্ত্রী জানকী। কোম্পানির চেয়ারম্যান খেতান একটা সেমিনারে ইন্ডিয়ার দারিদ্রতা দূর করা নিয়ে স্পিচ দিচ্ছে। মানে গরিব অসহায়দের জমি জমা অবৈধভাবে ভোগ দখল করে মানুষকে জ্ঞান দিচ্ছে যে কিভাবে দারিদ্রতা দূর করা যায়। স্পিচ শেষ হতেই খেতানের অ্যাসিস্ট্যান্ট শ্রীবাস্তব এসে বলে, রাজারামের স্ত্রী কোর্টে পিটিশন ফাইল করেছে, তবে আপনি চিন্তা করবেন না, আমি একজন লোকাল উকিল হায়ার করেছি। নেক্সট হিয়ারিংয়ে সে পিটিশন খারিজ করিয়ে নেবে। খেতান বিরক্ত হয়ে বলে, তুমি কি পাগল নাকি? কিছুদিন পরেই আমার প্রজেক্টের উদ্বোধন হবে, আর এই সময় তুমি এমন একটা সিরিয়াস ব্যাপারে লোকাল উকিলের ভরসায় বসে আছো। শ্রীবাস্তব বলে, আপনার পার্সোনাল উকিল বিক্রমই আমাকে এটা করতে বলেছে। আমরা যদি বড় কোনো উকিল হায়ার করি তাহলে তো কেসটা মিডিয়ার নজরে পড়বে, তাই লোকাল উকিলই বেস্ট অপশন। ওইদিকে দুই জলই কেসের ব্যাপারে কথা বলতে সুন্দরের অফিসে যায়। এই দুইজনের একজনকেও সুন্দর পছন্দ করে না, কারণ জলি ত্যাগীর সাথে সুন্দরের যখন প্রথম দেখা হয়েছিল ত্যাগী সুন্দরকে এতটাই স্ট্রেস দিয়েছিল যে সুন্দরের হার্ট অ্যাটাক হয়। তবে তার স্ত্রীর সেবায় সে সুস্থ হয়ে উঠেছে। আর জলি মিশ্রা সুন্দরকে এতটাই স্ট্রেস দিয়েছে যে সুন্দরলালের বদলে এবার তার স্ত্রী হার্ট অ্যাটাক করে পরপারেই চলে গেছে। আর এইবার দুজন একসাথে একটা কেসে হয়েছে, ঠিক যেমন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। কে জানে এইবার হয়তো সুন্দরলাল নিজেই পরপারে চলে যাবে। জীবনের ঝুঁকি এড়াতে সুন্দরলাল দুই জলিকে কোর্ট রুলস এবং রেগুলেশনসের একটা লম্বা লিস্ট দেয়, যাতে এইবার তারা দুজন অন্তত কোর্টরুমে কোনো হাঙ্গামা না করে। পরের দিন জানকীর কেসের হিয়ারিং শুরু হয়। 2011 সালে রাজস্থান কোর্ট জমির মালিকানা ইম্পেরিয়াল কোম্পানির লোক রঘুনাথের হাতে হ্যান্ডওভার করেছিল। সেই মিথ্যে কেসের জের ধরেই মিশ্রা কোর্টে বলে, লোনের টাকা এবং সুদ পরিশোধ করতে না পারায় এই জমি আদালত রঘুনাথের হাতে তুলে দিয়েছিল। পরবর্তীতে ইম্পেরিয়াল কোম্পানি রঘুনাথের কাছ থেকে এই জমি কিনে নিয়েছে। ত্যাগী বলে, এই সমস্ত কাগজ নকল, আর ওই রঘুনাথও ইম্পেরিয়াল কোম্পানিরই লোক। তখন মিশ্রা বলে, ইম্পেরিয়াল কোম্পানি 4260 জন কৃষকের কাছ থেকে জমি নিয়েছে। কোনো কৃষকের কোনো কমপ্লেন নেই, শুধুমাত্র জানকী নামের এই বৃদ্ধা মহিলা কমপ্লেন করছে। আসলে সত্যিটা হচ্ছে এনজিও সংস্থা জানকীকে দিয়ে এইসব করাচ্ছে। গরিব লোকদের ব্যবহার করে বড়লোক বিজনেসম্যানদেরকে ব্ল্যাকমেল করাই হচ্ছে এসব এনজিওর কাজ। সুন্দরও তখন ভাবতে শুরু করে যে আসলেই তো আর কোনো কৃষক তো কমপ্লেন করেনি, তাহলে কি জানকী মিথ্যা কথা বলছে না? এই কারণে সুন্দরলাল পিটিশনটা রিজেক্ট করে দেয়। ত্যাগী এর বিরোধিতা করলে মিশ্রা এবং ত্যাগীর মধ্যে ঝামেলা শুরু হয়। এইসব দেখে সুন্দরলাল বিরক্ত হয়ে কোর্ট থেকে বেরিয়ে যায়। মানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস এই দুই জলিকে সভ্য উকিল বানাতে পারবে না। মিশ্রা কেস জিতে যাওয়ায় শ্রীবাস্তব মিশ্রাকে খেতানের পার্টিতে নিয়ে যায়। মিশ্রা শ্রীবাস্তবকে রিকোয়েস্ট করে খেতানের সঙ্গে একটু দেখা করিয়ে দিতে। তখন শ্রীবাস্তব বলে, ওনার সাথে সামনাসামনি দেখা করতে আমার লেগেছে 1 বছর, আর তুমি কিনা প্রথম দিনেই দেখা করতে চাও? নিজের লিমিটের মধ্যে থাকো। শ্রীবাস্তবের কথা শেষ হতে না হতেই খেতান মিশ্রাকে নাম ধরে ডাকে। মিশ্রা তো সেটা শুনে খুশিতে আকাশের চাঁদ পেয়ে যায়। এত বড় একজন বিজনেসম্যান তাকে চেনে। খেতান মিশ্রাকে বলে, আজ থেকে শুধু তুমি আমার জন্যই কাজ করবে, আর কোনো কেস নেবে না। মিশ্রা তখন জিজ্ঞেস করে, বেতন কত দেবেন? খেতান বলে, 50,000। 50,000 শুনে মিশ্রার খুব একটা ভালো লাগে না।
তবে যখন খেতান তাকে জানায় সে যে প্রতিদিন সে 50,000 টাকা করে পাবে, তখন তো তার অবস্থা খারাপ। মিশ্রা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে জিজ্ঞেস করে, আমাকে কি কাজ করতে হবে? খেতান বলে, আজকে যা করেছো তাই করবে, আমাকে এই ধরনের ছোটখাটো ঝামেলাগুলো থেকে বাঁচাবে। মিশ্রা তখন খুশি মনে বাড়ি ফিরে যায়, কিন্তু বাড়িতে ঢুকতেই সে দেখে দরজার সামনে জানকী বসে আছে। মিশ্রা একটু অবাক হয়। মিশ্রার স্ত্রী পুষ্পা জানায় অনেকক্ষণ ধরেই জানকী চুপচাপ মিশ্রার জন্য সেখানে অপেক্ষা করছে। মিশ্রা জানকীকে বাড়ি ফিরে যেতে বললে জানকী বলে, বাড়িতে তো আমার কেউ নেই, সবাই মরে গেছে। এরপর সে মিশ্রা এবং পুষ্পাকে নিজের জীবনের কাহিনী শোনায়, কিভাবে আর কেন রাজারাম আত্মহত্যা করেছে, আর তারপর কি কি ঘটেছে সবকিছু জানায়। সাথে এটাও জানায় যে রাজারামের মৃত্যুর কিছুদিন পর খেতান হেলিকপ্টার নিয়ে সেই গ্রামে গিয়েছিল নিজের প্রজেক্টের স্থানে পুজো করতে। তখন জানকী এবং গ্রামের কিছু লোক খেতানের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে। রাজারামের মৃত্যুর জন্য দায়ী খেতানকে গ্রামবাসী সেখান থেকে চলে যেতে বলে। সেই সময় অবশ্য খেতান রাজারামের মৃত্যুর বিষয়টা জানতো না, তাই সে তার লোকদের ডেকে জিজ্ঞেস করে রাজারাম কেন আত্মহত্যা করেছে। খেতানের লোকেরা বলে রাজারাম একটা পার্সোনাল কারণে আত্মহত্যা করেছে। ওর তো নিজের বিধবা পুত্রবধূ ছিল, তার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। এইটা গ্রামে জানাজানি হওয়ার পর লজ্জায় আত্মহত্যা করে। এই কথা শুনে খেতান বলে, নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য আর যাই করো না কেন, কোনো বাড়ির মেয়ে বউদের চরিত্র নিয়ে মিথ্যা কথা বলবে না। আসল সত্যটা জানার পর খেতান নিজেই জানকীর সঙ্গে দেখা করতে যায়। বাহ, ভালো মানুষ। ক্ষতিপূরণ হিসাবে খেতান জানকীর হাতে 10 লাখ টাকার চেক দেয়, কিন্তু জানকী তার মুখের সামনে সেই চেকটা ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি আমার স্বামীর মৃত্যুকে অপমান করতে পারবো না। এরপর জানকীর পুত্রবধূ এগিয়ে এসে বলে, যদি ক্ষতিপূরণ দিতেই চান তাহলে আমাদের জমি ফিরিয়ে দিন। খেতান বলে, এই কথাটা যদি চেক ছিঁড়ে ফেলার আগে বলতে তাহলে হয়তো আমি ভেবে দেখতাম, কিন্তু আমাকে অপমান করার পর এখন তোমাদেরকে শুধু এই জমি আর বাড়ি নয়, পুরো গ্রামটাই ছাড়তে হবে। এই কথা বলে খেতান সেখান থেকে চলে যায়। ফিরে যাওয়ার সময় সাংবাদিকরা খেতানকে জিজ্ঞেস করে যে কেন রাজারামের স্ত্রী ওই চেকটা ছিঁড়ে ফেলেছে, তাহলে কি সত্যি রাজারামের মৃত্যুর পেছনে খেতানের হাত আছে? খেতান এবার প্রতিশোধ নেওয়ার জন্য বলে, আমি তো শুনেছি রাজারামের তার পুত্রবধূর সাথে অবৈধ সম্পর্ক ছিল, তাই আমার পেছনে না লেগে আগে খোঁজ নিয়ে দেখুন যে রাজারাম আসলে কেন আত্মহত্যা করেছে, তারপর না হয় আমাকে প্রশ্ন করবেন। পরের দিন সমস্ত নিউজ পেপারে এই নিউজটা ছাপানো হয়, আর সেই নিউজ দেখে রাজারামের পুত্রবধূ আত্মহত্যা করে। দুইজনের বিরুদ্ধে কেস লড়ার জন্য লন্ডন থেকে ফেমাস লয়ার বিক্রমকে ডেকে আনা হয়। বিক্রম খেতানকে বুঝিয়ে বলে যে সে যেহেতু ভুল করে স্টেটমেন্টটা দিয়েই ফেলেছে, তাই যেন মিডিয়ার সামনে কথা ঘুরিয়ে সে সবকিছু সেটেল করে নেয়। কিন্তু খেতান তাতে রাজি হয় না, কারণ এখন ব্যাপারটা শুধু প্রপার্টির মধ্যেই লিমিটেড নেই, এটা তার ইগোর বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই সে বিক্রমকে বলে, তুমি কোর্টের ঝামেলা সামলাও, বাকিটা আমি দেখে নেব। তার কথা মতো বিক্রম শ্রীবাস্তবকে এই কেসের সমস্ত ডিটেলস যত দ্রুত সম্ভব তাকে দিতে বলে। এদিকে আমাদের সুন্দরলাল সাহেব একটা সুন্দর লাল গোলাপের তোড়া নিয়ে হাজির হয়ে যায় থানায়। সেখানকার এসিপি চঞ্চলের সঙ্গে ডেটিং অ্যাপসে তার পরিচয়। এরপর থেকে সে চঞ্চলের ওপর এমন ফিদা হয়েছে যে সুযোগ পেলেই কোনো না কোনো বাহানায় থানায় চলে আসে। সেদিন সে গিয়েছিল তার জুতো হারিয়ে যাওয়ার কমপ্লেন লিখাতে। এইটা শুনে চঞ্চল একটু বিরক্ত হয়ে বলে, স্যার, গতবার আপনি আপনার চশমা হারানোর কমপ্লেন লিখাতে এসেছিলেন, আর তার আগের বার গাড়ির ওয়াইপার চুরি হওয়ার। আসলে আপনি চাচ্ছেনটা কি? তখন সুন্দর একটু লজ্জা পেয়ে বলে, আসলে কিছুদিন পরেই তো ভ্যালেন্টাইন্স ডে, তাই আপনাকে ডিনারের জন্য ইনভাইট করতে এসেছি। কিন্তু চঞ্চল তাতে রাজি হয় না, কারণ সেদিন তার নাইট ডিউটি আছে। কিন্তু জর্জ সাহেবও নাছোড়বান্দা। সে বলে, ডিনারে কোনো সমস্যা থাকলে আমরা একসাথে লাঞ্চ খেতে পারি। আসলে সে এই বৃদ্ধের ভালোবাসায় একটু ইন্টারেস্ট খুঁজে পাচ্ছিল, তবে বর্তমানে তো বুড়োদেরই ট্রেন্ড চলছে। তো যাই হোক, চঞ্চল তার সঙ্গে লাঞ্চ খেতে যেতে রাজি হয়, জাস্টিস বলে কথা। পরের দিন কোর্টে জলি মিশ্রা জানকীর কাছ থেকে তার নামের ওকালতনামা সই করানোর চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই জলি ত্যাগী সেখানে চলে আসে। সেদিন তাদের কেসের প্রথম হিয়ারিং ছিল, তাই কোর্টে তাদের কেসটাকে প্রেজেন্ট করবে কে, এইটা নিয়েও দুই জলির মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। কেউ কোনো রকম ছাড় দিতে রাজি নয়। এক পর্যায়ে ত্যাগী মিশ্রাকে বলে, কেসের ইনফরমেশন এবং ফ্যাক্ট সম্পর্কে আমি তোমার থেকে অনেক বেশি জানি। এইটা শুনে মিশ্রা বলে, গতবারের কথা মনে আছে তোমাকে কিভাবে হারিয়ে দিয়েছিলাম? শুধুমাত্র ইনফরমেশন দিয়ে কেস যেতে যায় না, তাই আমার কথা মানো, আমাকে আর্গুমেন্ট করতে দাও। কিন্তু ত্যাগী তার কথা মানতে চায় না। সে উল্টো বলে, তুই আগে আমাকে দেখে শিখে নে, পরে কেস লড়তে আসিস। কথাটা শুনে মিশ্রা ভীষণভাবে রাগ হয়। সে জেদের বসে ত্যাগীকেই কেসটা লড়তে দেয় এবং নিজে কোর্টরুমে গিয়ে চুপচাপ বসে তামাশা দেখতে থাকে। ওপেনিং স্টেটমেন্টে বিক্রম বলে, এই কেস নিয়ে কন্ট্রোভার্সির কোনো শেষ নেই, যে যেভাবে পারছে সেভাবেই খেতান সাহেবকে ছোট করার চেষ্টা করছে। কিন্তু এত কিছুর পরেও বাদীর সংখ্যা কিন্তু বাড়েনি, সে একজনই আছে। তখন ত্যাগী বলে ওঠে, জানকী আম্মা এখন আর একা নেই, তার সঙ্গে আরও 40 জন কৃষক আছে। এরপর একে একে 40 জন কৃষককে নিয়ে আসা হয় এবং তাদের ফাইল করা পিটিশনগুলো কোর্টের সামনে পেশ করা হয়। সেইটা দেখে বিক্রম প্রথমে একটু টেনশনে পড়ে যায়, কিন্তু
পরবর্তীতে পিটিশনগুলো পড়ে সে কোর্টকে জানায় যে এই কমপ্লেনগুলোর সাথে জানকীর কেসের কোনো কানেকশন নেই, কারণ ওই 40 জন কৃষকের জমি 1 বছর আগেই দখল করে নেওয়া হয়েছে। এখন ওই লোকগুলোর যদি কমপ্লেন করারই থাকতো তাহলে তারা গত 1 বছর ধরে কেন করেনি? আর এখনও যদি তাদের কোনো সমস্যা থাকে তো তাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে যাওয়া উচিত, কোর্টে আসার তো কথা নয়। সেটা শুনে ত্যাগী বলে ওঠে, 1 বছর আগে তারা সবাই ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করেছিল, কিন্তু তবুও ম্যাজিস্ট্রেট খেতানের কোম্পানিকেই অ্যাপ্রুভাল দিয়ে দেয়। এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে ঘুষ নিয়েছে, আর বিক্রম সাহেব এখন কৃষকদেরকে সেই ঘুষখোরদের কাছেই যেতে বলছেন। ব্যাপারটা কি হাস্যকর না? তখন একজন সরকারি অফিসারকে ঘুষখোর বলে অপমান করায় সুন্দর ভীষণভাবে রেগে যায়। এমনিতেও ত্যাগীর কাছে তার পয়েন্ট প্রমাণ করার মতো বিশেষ কোনো দলিল ছিল না, তার উপর তার আবার পিটিশনের মধ্যে এক গাদা বানান ভুল। এইটা নিয়ে সুন্দর তখন কোর্টের সবার সামনে তাকে অপমান করে। তখন বাকি সবার পাশাপাশি মিশ্রাও উচ্চস্বরে হাসতে শুরু করে, আর তার হাসি দেখে ত্যাগীর পা থেকে মাথা পর্যন্ত জ্বলতে থাকে। তো হিসাব অনুযায়ী কেসটা বিক্রমদের ফেভারে যাওয়ার কথা, তবুও সুন্দর জোর করে কেসের ফাইল হিয়ারিংয়ের জন্য পরবর্তী ডেট দেয়। বিক্রম সেটা কোনো মতেই মানতে চাচ্ছিল না, কারণ যত দিন যাবে ততই ব্যাপারটা ঘোলাটে হতে থাকবে। তবুও সুন্দর তার কথায় অটল থাকে। সেদিন কোর্ট শেষে সুন্দর রুমে গেলে তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে, স্যার, আর্গুমেন্ট শেষ হওয়ার পরেও আপনি কেন ফাইনাল জাজমেন্ট দিলেন না? আপনি কি জলিদেরকে আরেকটা সুযোগ দিতে চাচ্ছেন? তখন সুন্দর তাকে বলে, জলিরা বোকা হতে পারে, একটু কম শিক্ষিত, ইম্যাচিওর, কিন্তু ছেলেগুলো সৎ। এই কারণেই আমি তাদেরকে আরেকটা সুযোগ দিয়েছি। দেখা যাক এই সুযোগটা তারা কাজে লাগাতে পারে কিনা। কিন্তু তার দেয়া সুযোগ কাজে লাগানোর বদলে দুই জলই কোর্টে হাসাহাসির বিষয়টা নিয়ে তুমুল লড়াই শুরু করে দেয়। দুজনকেই দেখে বোঝা যাচ্ছিল এরা একজন আরেকজনের নাক না ফাটিয়ে শান্ত হবে না। তবে সৌভাগ্যবশত বাড়াবাড়ি কিছু হওয়ার আগেই জানকী সেখানে চলে আসে, আর তাকে দেখে দুজনেই থেমে যায়। ওদিকে অভিকবাবু তো বিক্রমের প্রশংসায় পঞ্চমুখ। প্রথম দিনেই বিক্রম তার কারিশমা দেখিয়ে কেসটা ক্লোজ করার পর্যায়ে নিয়ে চলে এসেছে। সেই সাথে তাদের প্রজেক্টের জন্য টার্গেট করা প্রত্যেকটা এরিয়াও তাদের হাতের মুঠোয় চলে এসেছে, শুধু জানকীদের এরিয়াটা বাদে। কিন্তু খেতান এত কিছুতেও সন্তুষ্ট হতে পারছিল না। যে করেই হোক তাকে সবার আগে জানকীদের এরিয়াটাই পেতে হবে। তখন অভিক তাকে বোঝানোর চেষ্টা করে যে পরিস্থিতিটা একটু স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করাটা ভালো, কিন্তু খেতান তার কথা মানতে চায় না। তাদের কেসটাও দুর্বল হয়ে যাচ্ছে, এর থেকে ভালো সুযোগ হয়তো আর কখনোই পাওয়া যাবে না। তাই এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য সে অভিকের গ্রাম খালি করার অর্ডার পাশ করিয়ে নেয়। ওইদিকে দুই জলই তাদের ওয়াইফদের কাছে গিয়ে নিজেদের এমন ছেলে মানুষের জন্য বকা শুনছিল। তারা তাদের স্বামীদেরকে বোঝায় যে এইভাবে লড়াই করতে থাকলে তারা কখনোই কেসটা জিততে পারবে না, আর তাদের ব্যক্তিগত আক্রোশের কারণে যদি জানকী কেসটা হেরে যায় তাহলে তারা কখনোই নিজেদেরকে ক্ষমা করতে পারবে না। ওয়াইফদের কথা মতো তারা নিজেদের ঝগড়া মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেদিন আবার ভ্যালেন্টাইন্স ডে, তাই তারা এক ঢিলে 2 পাখি মারার জন্য একটা ডাবল ডেটে যায়। এতে তাদের ভ্যালেন্টাইন্স ডে আর দুইজনেরই বন্ধুত্ব সেলিব্রেট করা হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় সেখানে গিয়ে তারা একটা টেবিলও খালি পায় না। আসলে তারা ইচ্ছে করেই আগে থেকে কোনো টেবিল বুকিং করেনি, যাতে সময় মতো টেবিল না পাওয়া যাওয়ার বাহানায় এই দামি হোটেলটা থেকে বেরিয়ে ছোটোখাটো কোনো রেস্টুরেন্টে সেলিব্রেট করতে পারে। কিন্তু বেচারাদের ভাগ্যটা খুবই খারাপ। তাদের ওয়াইফরা তাদের থেকেও বেশি চালাক। তারা তাদের স্বামীদের চালাকি বুঝতে পেরে জেদ ধরে বসে যে তারা ওই হোটেলেই লাঞ্চ করবে। এতে দুই জলই খুব টেনশনে পড়ে যায়। তারা ভেবে পাচ্ছিল না কিভাবে সবকিছু ম্যানেজ করবে। এমন সময় তাদের চোখ পড়ে সুন্দরীর দিকে, যে কিনা তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে ওই হোটেলেই এসেছিল। কিন্তু তাদের সেলিব্রেশনের মধ্যেই দুই জলই তাদের লম্বা নাক নিয়ে সেখানে পৌঁছে যায়। তাদের কাছে যেহেতু টেবিল ছিল না, তাই তারা সুন্দরলালের সঙ্গে জয়েন করতে চায়। সুন্দরলাল তাতে রাজি না হলেও জলিদের রিকোয়েস্টে চঞ্চল রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে এক জায়গায় বসে পেট ভরে খাওয়া দাওয়া করে। এরই মাঝে হঠাৎ চঞ্চলের মুখে খাবার লেগে থাকতে দেখে মিশ্রা সেটা পরিষ্কার করে দেয়, আর তার এমন কাজ দেখে তার ওয়াইফ রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মিশ্রাও তার রাগ ভাঙানোর জন্য তার পেছন পেছন দৌড় দেয়, আর তাদেরকে সামলানোর জন্য ত্যাগী এবং সন্ধ্যাও সেখান থেকে খাবার ফেলে উঠে চলে যায়। এরই মাঝে ওয়েটার বিল নিয়ে সুন্দরের কাছে আসে। বিলের অ্যামাউন্ট দেখে তো বেচারার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। সে বুঝতে পারছিল না দুইজন মানুষের বিল 27,000 টাকা কিভাবে আসে। তবে চঞ্চল আসল কাহিনীটা বুঝে গিয়েছিল। সে সুন্দরকে বলে, তোমার উকিলরা তোমাকেই বোকা বানিয়ে চলে গেছে। সুন্দরলাল প্রথমে তার কথা বিশ্বাস করে না, তবে সে যখন বাইরে এসে দেখে জলিরা সবাই হাসাহাসি করছে, তখন সে বুঝে যায় যে চঞ্চলের কথাই ঠিক। কি আর করা, জজ মানুষ, গরিব উকিলদের কাছে তো আর টাকা চাওয়া যায় না, তাই নিজের সম্মানের খাতিরে পুরো বিলটা সেই পে করে। পরদিন জলিরা গ্রামবাসীদের উচ্ছেদের ওই নোটিশ পেয়ে ভীষণ টেনশনে পড়ে যায়। তারা তৎক্ষণাৎ গিয়ে গ্রামের লোকদের সামলানোর চেষ্টা করতে থাকে। এরই মাঝে অভিক, পুলিশ ফোর্স এবং গোটা কয়েক ক্রেন নিয়ে সেখানে পৌঁছে যায়। তাদেরকে দেখে গ্রামের লোকেরা রেগে গেলে জলিরা তাদেরকে বোঝায় যে ওই লোকগুলো তাদেরকে খেপানোর জন্য এসব করছে। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন গ্রামের লোকদের শান্ত থাকতে হবে।
তাদের কথা মতো গ্রামের লোকেরা শান্ত হয়ে যায়, কিন্তু খেতান যে অন্যরকম প্ল্যানিং করে বসেছিল সেটা কারোই জানা ছিল না। সে সবার আড়ালে তার আরেকজন বিশ্বস্ত লোককে দিয়ে একটা স্নাইপারকে গ্রামে পাঠিয়ে দেয়, যে আড়াল থেকে ত্যাগীর ওপর টার্গেট করে আর খেতানের কাছে পারমিশন চায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পারমিশন পাওয়া মাত্রই লোকটা ত্যাগীর বদলে অভিকের গায়ে গুলি করে দেয়, আর তার সাথে সাথে শুরু হয় বিরাট দাঙ্গা। পুলিশ মনে করে নিশ্চয়ই গ্রামের লোকদের কেউ গুলিটা চালিয়েছে। সেই কারণে গ্রামের লোকদেরকে উত্তম মধ্যম পেটাতে থাকে, তাদের ঘরবাড়ি ভেঙে চুরে চুরমার করে দেয়, আর এক কথায় পুরো গ্রামটাকেই তছনছ করে দেয়। এরই মাঝে হঠাৎ মিশ্রার চোখ পড়ে ওই স্নাইপারের দিকে। সে ওই লোকটাকে ধরার জন্য তার পেছনে ছুটতে শুরু করে, আর লোকটাও তার হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে একেবারে রাস্তার মাঝখানে চলে যায়। আর তখনই একটা গাড়ির সঙ্গে তার ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়। মিশ্রা তখন হতাশ হয়ে গ্রামে ফিরে এসে দেখে ততক্ষণে খেতানের লোকেরা পুরো গ্রামটাই ধ্বংস করে দিয়েছে, আর এইসব আটকাতে গিয়ে ত্যাগী ভীষণ আহত হয়েছে। মিশ্রা তৎক্ষণাৎ ত্যাগীকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়, আর সেই সাথে অ্যাম্বুলেন্সে ফোন করে গ্রাম থেকে জীবিত মানুষদের উদ্ধার করার ব্যবস্থাও করে দেয়। ত্যাগী এবং গ্রামবাসীর এমন করুণ অবস্থা দেখে মিশ্রা বেচারা কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনার 2 দিন পর কেসের ফাইনাল হিয়ারিং ডেট ছিল। তবে হিয়ারিং শুরু হওয়ার আগে সুন্দর তার ডেস্কে 2টো ক্যামেরা বসায়। এইটা দেখে উকিলরা অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে সে জানায় কেসের ডিটেলস রেকর্ড করার জন্য সে ক্যামেরাগুলো লাগাচ্ছে। কিন্তু সত্যিটা তো জানা যায় তার কিছুক্ষণ পর, যখন সে সবার আড়ালে চঞ্চলকে ফোন করে বলে, আমি আজকে ইন্টারনেটে লাইভ আসবো, দেখতে ভুলবে না যেন। অর্থাৎ সে তার বিচার বুদ্ধি দিয়ে চঞ্চলকে ইমপ্রেস করার জন্যই ক্যামেরাগুলো লাগিয়েছিল। তো এরপর কোর্টের কার্যক্রম শুরু হয়। তখন জানা যায় গ্রামের ওই দুর্ঘটনার কারণে কোর্ট কেসটা ক্লোজ করার বদলে সেটা পুনরায় আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। তো সেই আলোচনা যাতে সঠিক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে হতে পারে, সেই জন্য বিক্রম একজন এক্সপার্ট রিসার্চারকে কাঠগড়ায় ডাকে, যে কিনা কিছুদিন আগেই বিকানের এগ্রিকালচারালের উপর রিসার্চ করে একটা রিপোর্ট তৈরি করেছে। বিক্রম সেই রিপোর্টটাও কোর্টের সামনে পেশ করে, কিন্তু সেইটা দেখে কেন যেন মিশ্রার মনে একটু খটকা লাগে। সে তৎক্ষণাৎ মোবাইলটা বের করে কিছু একটা সার্চ করতে শুরু করে। ওইদিকে বিক্রম তার জিজ্ঞাসাবাদ কন্টিনিউ করতে থাকে। তার প্রশ্নের উত্তরে রিসার্চার জানায় যে বিকানের একটা রিসার্চ করতে গিয়ে সে জানতে পেরেছে সেখানকার বেশিরভাগ কৃষকই এখনও গতানুগতিক পদ্ধতিতে চাষাবাদ করছে, যার কারণে তাদের ফলন কম হচ্ছে আর আয় রোজগারও কম হচ্ছে। তাই বিজ্ঞানের যদি কোনো ডেভেলপমেন্ট না হয়, অর্থাৎ কোনো ইন্ডাস্ট্রি বা কর্মক্ষেত্র তৈরি না হয়, তাহলে সেখানকার কৃষকরাও একটা সময় অভাবের তাড়নায় সুইসাইড করতে বাধ্য হবে। আর এমন একটা অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্যই খেতানের বিকান টু বোসান প্রজেক্টটা খুবই ভালো একটা উদ্যোগ। এরপর বিক্রম সেদিনকার রেসিং জোনে যাওয়ার ঘটনা ছবিতে দেখিয়ে বলে, একদিকে আধুনিক ভারত রেসিং কারের উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে কিছু ব্যাকডেটেড চিন্তাধারার কচ্ছপরূপী মানুষরা আজও উটের পিঠে চড়ে এসে তাদের বাধা দিয়ে যাচ্ছে। তারা আজও নিজেদেরকে ছোট আর দুর্বল বলে মনে করে। তারা আধুনিক জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে ভয় পায়। সেই কারণেই সে আরও বলে যে আমাদের দেশের মানুষ উন্নতি নিয়ে এতটা নেতিবাচক চিন্তা পোষণ কেন করে? শপিং করার জন্য কেন আমাদেরকে দুবাই যেতে হবে? এখানেই কেন আমরা দুবাইয়ের মতো শপিং মল পাই না? লাস ভেগাসের মতো ক্যাসিনো কেন ভারতে হতে পারে না? বাইরের দেশে যখন এত বড় বড় কার রেসিং জোন থাকতে পারে, তাহলে আমাদের দেশে কেন নয়? ভারতের বেশিরভাগ মানুষই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার মতো যথেষ্ট টাকা উপার্জন করে, কিন্তু তারা সেই সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বাইরের দেশটাকে প্রেফার করে। এতে করে আমাদের দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। তাতে ক্ষতিটা কার হচ্ছে? অবশ্যই দেশের। তাই দেশকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য বেশি বেশি করে ইন্ডাস্ট্রি এবং অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে, আর সেটা করতে গেলে কিছু ত্যাগ তো স্বীকার করতেই হবে, এটাই নিয়ম। তাহলে এখানে খেতান সাহেবের দোষটা কোথায়? সে তো একটা অজপাড়া গায়ে গিয়ে নিজেই কষ্ট করে জোগাড় করা 1500 কোটি টাকা ইনভেস্ট করে দেশের উন্নয়নে অংশ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার পরিবর্তে সে কি পেল? শুধুই অপমান, লাঞ্ছনা এবং মিথ্যে অপবাদ। এত কিছু সহ্য করেও সে চুপচাপ কোর্টে বসে আছে, কারণ আমার ক্লায়েন্ট আইনকে সম্মান করতে জানে। তাছাড়া আমাদের দেশের কৃষকদের অবস্থা এতটাও শোচনীয় নয় যতটা দেখানো হয়। 1975 সালে ফসলের এককের দাম ছিল 75 টাকা, যেটা এখন বেড়ে গিয়ে 1525 টাকা দাঁড়িয়েছে, যা কিনা আগের তুলনায় প্রায় 20 গুণের সমান। তাহলে কৃষকরা গরিব হলো কি করে? তারা তো চাইলেই 5 স্টার হোটেলে খাবার খেতে পারে, আরাম আয়েশের জীবনও কাটাতে পারে, কিন্তু তারা কি করে? তারা বিদেশি অর্গানাইজেশনগুলো থেকে সিম্প্যাথি এবং ডোনেশন পাওয়ার জন্য গরিব হওয়ার নাটক করে। আর এই নাটকটাই আমার ক্লায়েন্ট মেনে নিতে পারেনি। সে তার দেশটাকে উন্নত দেশের তালিকায় তুলতে চেয়েছিল, আর তাই এই প্রজেক্টটা যদি বন্ধ হয় তাহলে খেতান সাহেবের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে এই দেশের। কারণ এই প্রজেক্ট বন্ধ হলে আগামীতে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওই সব অজপাড়া গায়ে গিয়ে ইন্ডাস্ট্রি খোলার কথা মাথায়ও আনবে না, তারা ভয় পাবে। তার কথা শুনে কোর্টে থাকা সবাই ইমপ্রেস হয়ে হাততালি দিতে শুরু করে। বাহ, কি যুক্তি! জজও তখন আর কিছু বলার সুযোগ পায় না, কারণ বিক্রমের প্রত্যেকটা কথাই ছিল লজিক্যাল। মিস্ট্রা শুরু থেকে এই পর্যন্ত একটা কথাও বলেনি, চুপচাপ সবকিছু দেখে যাচ্ছিল।
বিক্রমের কথা শেষ হলে সে ওই রিসার্চারকে আরেকবার জিজ্ঞাসাবাদের জন্য কাঠগড়ায় ডাকে। এরপর তাকে জিজ্ঞেস করে যে তার রিসার্চগুলো ওই জায়গাতেই কেন হয় যেখানে খেতান তার ইন্ডাস্ট্রি করার কথা ভাবছে। রিসার্চার এই কথাগুলো অস্বীকার করার চেষ্টা করলে মিশ্রা ওই রিসার্চারের রিপোর্ট থেকে তার সত্যিটা বের করে সবার সামনে ফাঁস করে দেয়। সে কোর্টকে বলে এই লোকটা শুধুমাত্র নামের রিসার্চার, কিন্তু কাজে কর্মে সে হলো খেতানের দালাল। এমন একটা কথা বলাতে সুন্দর সহ সবাই খুব রেগে যায়, কিন্তু মিশ্রা সেই সবে একটুও পাত্তা দেয় না। রিপোর্টটা দেখিয়ে সে কোর্টকে বলে এইটা কোনো এগ্রিকালচারাল রিসার্চের রিপোর্ট নয়, এটা মূলত ওইসব এলাকার গ্রামবাসীদের রিপোর্ট। তাদের পারিবারিক অবস্থা কেমন, তাদের পরিবারে কি কি সমস্যা চলছে এবং তাদের দুর্বল জায়গা কোনটা, এই সব কিছু এই রিপোর্ট তৈরি করে। তারপর সেই অনুযায়ী প্ল্যান বানানো হয় যে কাকে কোনভাবে ব্ল্যাকমেল করলে তার কাছ থেকে গ্রামের জায়গা হাতিয়ে নিয়ে যাবে। গরিব কৃষকেরা কখনো সামান্য টাকার লোভে আবার কখনো প্রাণের দায়ে বাধ্য হয়ে তাদের কথা মেনে নেয়। বিক্রম সাহেবের কথা অনুযায়ী 1975 সাল থেকে শুরু করে এই ফসলের দাম 20 গুণ বেড়েছে, আর তাই কৃষকের লাক্সারিয়াস লাইফ লিড করা উচিত। কিন্তু সেই সাথে যে অন্য খরচ এবং দ্রব্যমূল্যের দাম 100 থেকে 150 গুণ বেড়েছে সেদিকে কারো খেয়াল নেই। তার কথা শুনে সবাই একেবারে চুপ করে যায়। এরপর মিশ্রা কোর্টের সামনেও এটা প্রমাণ করে দেয় যে খেতানের ওই 1500 কোটি টাকা সে ঠিক কতটা কষ্ট করে আয় করেছে। মিশ্রা সম্পূর্ণ ডকুমেন্ট সহ কোর্টের সামনে প্রমাণ করে দেয় যে এই সম্পূর্ণ টাকাটাই খেতান সরকারি ব্যাংক থেকে লোন নিয়েছে। আর এই ধরনের ব্যাংকগুলোতে কারা টাকা রাখে? নিশ্চয়ই এমন কৃষক এবং স্বল্প আয়ের মানুষেরা। তাহলে যেই মানুষগুলো টাকা দিয়ে খেতানের মতো মানুষরা এত ফুটানি দেখায়, তাদেরকেই আবার স্বার্থ শেষ হলে ছোট করে সে কিভাবে? অবশ্য এইখানে বিষয়টা শুধুমাত্র লাভ আর লসের নয়, এটা হচ্ছে ইগোর। খেতান সাহেব আসলে এটা মেনে নিতে পারেন না যে একজন গরিব কৃষকের বিধবা বউ তার দেয়া চেক তার মুখের উপর ছিঁড়ে ফেলে দেবে, আর তার সেই ইগোটা স্যাটিসফাই করার জন্যই এত আয়োজন। তার এইসব কথা শুনে বিক্রম আর কিছু বলার এবার সুযোগ পায় না। এরপর মিশ্রা খেতানকে গিয়ে বলে আপনি তো কৃষকদের সহযোগিতা চাচ্ছেন, তাই তো আমি সেটার ব্যবস্থা করে দিতে পারি। তার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন মিশ্রা বলে আমি তো মজা করছি না, সত্যি বলছি। ওই গ্রামের যত কৃষক আছে সবাই আপনাকে সাহায্য করবে এবং হাসি মুখে একবারে ফ্রিতে আপনাকে জমি লিখে দিবে, কিন্তু তার পরিবর্তে তাদেরকে আপনার কোম্পানির শেয়ার হোল্ডার বানাতে হবে। আপনি রাজি? কথাটা শুনে খেতানের মুখ একেবারে বাংলার 5 হয়ে যায়। এরই মাঝে মিস্টার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় যে তাদের এই কেসের একজন সাক্ষী পাওয়া গেছে। এই কথা শুনে সবাই আবারও অবাক হয়, আর বিক্রমরা পড়ে যায় টেনশনে। সে এই কেসের আবার সাক্ষী কোথা থেকে এলো তা নিয়েই চিন্তা করতে থাকে। তারা সাক্ষীকে কোর্টে আনতে বাধা দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সুন্দরলাল তাদের কোনো কথাকে পাত্তা না দিয়ে মিশ্রাকে সাক্ষী পেশ করতে বলে। তখন মিশ্রা তাকে জানায় যে সাক্ষী রাস্তায় আসতে আরো 10 মিনিট লাগবে। এইটা শুনে সুন্দর রেগে গিয়ে বলে আমার হাতে এত সময় নেই, তুমি এক্ষুনি সাক্ষী পেশ করো, না হলে কিন্তু আমি ফাইনাল ডিসিশন জানিয়ে দেব। মিশ্রা তখন আর কোনো উপায় না পেয়ে ওয়াশরুমে যাওয়ার বাহানা করতে শুরু করে। সুন্দরও চাচ্ছিল যে মিশ্রা তার সাক্ষীকে পেশ করতে পারুক, তাই সেও মিশ্রাকে ওয়াশরুমে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। কিন্তু সেটা শুনে খেতান এবার আর চুপ থাকতে পারে না। সে চিৎকার করে বলে ওঠে এটা কি কোর্টরুম নাকি পাবলিক টয়লেট? সুন্দর তাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু খেতান তার কোনো কথায় পাত্তা দেয় না, বরং তাকে বলে ওই 2 টাকার উকিলের জন্য আমি অপেক্ষা করে থাকবো নাকি? এই তুমি তোমার মতো অকর্মার ঢেকি বিচারকদের জন্যই আমাদের আইন ব্যবস্থার আজ এই অবস্থা। এই কথা শুনে সুন্দর এবার ভীষণ ক্ষেপে যায়। সে রাগ করে সবাইকে 10 মিনিট ব্রেক দিয়ে দেয়, শুধু খেতান ছাড়া, আর তাকে ওয়ার্নিং দেয় যে আগামী 10 মিনিটের মধ্যে যদি তার মুখ থেকে আর একটাও কথা বের হয় তাহলে আদালত অবমাননার অপরাধে তার উপর অ্যাকশন নেওয়া হবে। খেতানের তখন আর চুপচাপ বসে থাকা ছাড়া কিছুই করার ছিল না, কজ জাস্টিস ইজ জাস্টিস। তাকে পুলিশ পাহারায় বসিয়ে সবাই বাইরে চলে আসে। 10 মিনিট পার হওয়ার আগেই ত্যাগী তার সাক্ষীকে নিয়ে কোর্টে পৌঁছে যায়। তাদের সেই সাক্ষী আর কেউ নয়, বরং অভিক নিজেই ছিল। সে মুমূর্ষু অবস্থায় কৃষকদের পক্ষে সাক্ষী দিতে চলে এসেছিল, কারণ সে বুঝে গিয়েছিল কাজ শেষ হওয়ার পর খেতান তাকে হত্যা করার সিদ্ধান্ত নিতে 1 মিনিটও ভাবেনি। সে কোর্টের সামনে খেতানের সমস্ত রহস্য ফাঁস করে দেয়, জানিয়ে দেয় যে তার উপর খেতানের লোকেরাই গুলি চালিয়েছিল এবং এর পেছনে কার হাত আছে সেটাও বলে দেয়। আর সবশেষে এটাও স্বীকার করে যে সে খেতানের কাছ থেকে ঘুষ নিয়ে গ্রামবাসীদেরকে উচ্ছেদ করতে চেয়েছিল। তার মুখ থেকে সবকিছু শোনার পর সুন্দরলাল বিক্রমকে জিজ্ঞেস করে এই ব্যাপারে কিছু বলার আছে? দুর্ভাগ্যবশত বিক্রমের এই ব্যাপারে কিছুই বলার ছিল না, তাই সে নিজের হার স্বীকার করে নেয়। তারপর যখন ক্লোজিং স্টেটমেন্টের সময় আসে তখন মিশ্রা নিজের কোটটা ত্যাগীকে পরিয়ে দেয়। দিস ওয়াজ হোলসাম অ্যান্ড তাকেই ক্লোজিং স্টেটমেন্ট দিতে বলে। ত্যাগী সেটা দেখে ভীষণ খুশি হয় এবং সে বলে আমি কোর্টে আসার পথে ইন্টারনেটে কেসের লাইভ দেখছিলাম। আমি বিক্রমের কথার সাথে একেবারেই সহমত। আসলেই দেশের উন্নতির জন্য কিছুটা স্যাক্রিফাইস করতেই হয়। এরপর সে সরকারের একটা প্রজেক্টের ব্যাপারে কোর্টকে জানায়, যেটা কমপ্লিট করার জন্য তাদের 3টা বাড়ির যে কোনো একটা দখল করতে হবে। মজার ব্যাপার হলো ওই 3টা বাড়ির মধ্যে একটা ছিল খেতানের
একটা ছিল বিক্রমের ফার্ম হাউস, আর তৃতীয়টা ছিল সুন্দরলালের নিজের। ত্যাগী একে একে সবার কাছে রিকোয়েস্ট করতে থাকে দেশের উন্নতির স্বার্থে তাদের বাড়িটা ছেড়ে দেওয়ার জন্য। তার পরিবর্তে সরকার থেকে তাদের বাড়ির জন্য দ্বিগুণ এমনকি 3 গুণ টাকাও পেতে পারে, কিন্তু তারপরেও কেউই নিজের সম্পত্তি ছাড়তে রাজি হয় না। ত্যাগী তখন সুন্দরকে এর কারণ জিজ্ঞেস করলে সুন্দর বলে, এইটা আমার বাড়ি, আমি এটা বিক্রি করব কি করব না এটা একান্তই আমার ইচ্ছা। সেইটা শুনে ত্যাগী বলে, ইচ্ছেটা কি শুধুমাত্র বড় লোকদেরই থাকতে আছে? দেশের জন্য স্যাক্রিফাইস করার দায়িত্ব শুধুমাত্র কি গরিবদের? আপনাদের বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত যদি আপনাদের ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে থাকে, তাহলে জানকীর ইচ্ছার কোনো মূল্য নেই কেন? এই কথা শোনা মাত্রই জানকী হাউমাউ করে কাঁদতে শুরু করে। সুন্দর নিজেও একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। আর বিক্রম, সে তো আগে থেকেই হার মেনে নিয়েছিল। তাই কোর্ট থেকে গ্রামবাসীদেরকে উচ্ছেদ করার এই আপিলটাকে খারিজ করে দেয়া হয়। সেটা শুনে গ্রামের সবাই আনন্দে মেতে ওঠে। তাদের এই আনন্দে 2 জলি এবং তাদের পরিবারও সামিল হয়। তারা সবাই মিলে তাদের গ্রাম থেকে বিকান টু বোস্টনের বোর্ডটা ভেঙে ধুলোয় মিশিয়ে দেয়, আর গল্পটাও এইখানেই শেষ হয়। তো প্রিয়জনেরা, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা কি? দেশের উন্নতির জন্য শুধু ইমারত আর রাস্তাঘাট তৈরি করলেই হয় না, মানুষের অধিকার আর সম্মানকেও সমানভাবে গুরুত্ব দিতে হয়। গরিবের চোখের পানি আর রক্তকে উপেক্ষা করে কোনোদিন কোনো জাতির সত্যিকারের উন্নতি হতে পারে না। কৃষকেরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আজকের এই গল্পে সেটাই তুলে ধরা হয়েছে। টাকা, ক্ষমতার মিথ্যার কাছে অসহায় মানুষের স্বপ্ন, সম্মান আর অধিকার কতটুকু তুচ্ছ তা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। তো প্রিয়জনেরা, আমি সাইফ ছিলাম সাথে, আর এইখানে শেষ হচ্ছে আমাদের আজকের এক্সপ্লেনেশন। শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।